ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ আমলে নিয়ে বিসিবিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আগামীতে নারী ক্রিকেট বা ফুটবলেও আসছে নানা নীতিমালা, বাড়ছে বেতন ও অন্যান্য সুবিধা। এদিকে বিপিএল এর আগেই বেরিয়ে আসছে ফিক্সিং কাণ্ডে জড়িতদের নাম। অস্ট্রেলিয়ায় বসবাসরত নারী ক্রিকেট দলের সদস্য জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। বিষয়টি সংবেদনশীল হওয়ায় এক বিবৃতিতে 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার কথা জানায় ক্রিকেট বোর্ড। সাবেক নির্বাচক, দলের ইনচার্জ, ম্যানেজার, ক্রিকেটার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন এই টাইগার্স পেসার। তবে সরকার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে বিসিবিকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে। নারীদেরকে স্পোর্টস সহ আরও অন্যান্য জায়গায় নারীদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করাটা আমাদের একটা প্রায়োরিটি ওয়ান। এবং এই বিষয়টা যখন আমি দেখি ইন্টারভিউটার সাথে সাথে আমি বিসিবির সাথে কথা বলেছি এবং এই বিষয়টা বিসিবি তদন্ত কমিটির একটা রিপোর্ট আসবে দ্রুততম সময়ের মধ্যে। এবং আমরা ভিকটিমের সাথে কথা বলে তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান সেক্ষেত্রে এইটা যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান সেটা আমরা নিশ্চিত করব। নারী ক্রিকেটের উন্নয়ন কাঠামো নিয়ে অনেক প্রশ্ন উঠছে। শুধু নারী ক্রিকেটারদের সুবিধাই বাড়ছে না, সঙ্গে নারী ফুটবলারদের বেতন বৃদ্ধিও হচ্ছে আগামীতে। লাস্ট বোর্ড মিটিংয়ে সম্ভবত 35% স্যালারি ইনক্রিমেন্ট করা হয়েছে। তাদের ভাতা, ট্যুর ফি সেটাও যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে। এবং বাফুফু এই বিষয়ে আমাকে আশ্বস্ত করেছেন যে তারও নারী ফুটবলারদের এই স্যালারি এবং অন্যান্য যেই আনুষঙ্গিক ভাতা এবং ফি আছে সেগুলো বৃদ্ধি করবেন। সবশেষ বিপিএল ছিল ম্যাচ ফিক্সিং ও খেলোয়াড়দের পেমেন্ট দেয়া সহ নানা কারণে প্রশ্নবিদ্ধ। এবার কি সেই ফিক্সারদের নিয়ে বিপিএল আয়োজন হবে? ক্রীড়া উপদেষ্টা আশ্বস্ত করলেন তার আগেই বেরিয়ে আসবে ফিক্সারদের নাম। যাদের ব্যাপারে গুরুতর অভিযোগ এবং প্রাথমিক সত্যতা বা প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা বিপিএল এর আগেই গ্রহণ করা হবে। সুতরাং বিপিএল এ ফিক্সারদেরকে নিয়ে বিপিএল হচ্ছে এই ধরনের কিছু আসলে হচ্ছে না। আমরা এই বিপিএলটা সর্বোচ্চ স্বচ্ছ ভাবে করতে চাই। আগামীতে দেশের ক্রীড়াঙ্গনে নীতি ও জবাবদিহিতার ব্যবস্থা চালু করতে বদ্ধপরিকর ক্রীড়া উপদেষ্টা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। পেসার জাহানারা আলম ইস্যুতে এবার সরব হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা। এক ফেসবুক পোস্টে তামিম আহ্বান জানিয়েছেন টাইগ্রেস পেসারের যৌন হয়রানির ঘটনায় বিসিবির বাইরে স্বাধীন তদন্ত কমিটি গঠন করার জন্য। পাশাপাশি বার্তা দিয়েছেন যারা এমন হেনস্থার শিকার হয়েছেন সেসব ভুক্তভোগীদের সাহস নিয়ে সামনে আসার বার্তা দিয়েছেন তিনি। এদিকে সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে মাশরাফি জানান, ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের অভিযোগ যেন গুরুত্ব দিয়ে দেখে বিসিবি। অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করার আশা ব্যক্ত করেছেন ম্যাশ। 2 বছর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে ফিক্সিং কাণ্ডের রিপোর্ট সবার আগে সম্প্রচার করেছিল যমুনা টেলিভিশন। সেই সময় আরও অনেক অসঙ্গতির কথা বলা হয়েছিল প্রতিবেদনে, কিন্তু কেবল অভিযোগ হওয়ায় সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট করা যায়নি। তবে আরও বড় সমস্যার খোঁজ পেতে বিসিবিকে গভীরে গিয়ে তদন্ত করার পরামর্শ দিয়েছিল যমুনা। 2023 সালে নারী ক্রিকেট দলের ফিক্সিং নিয়ে সবার আগে রিপোর্ট করে যমুনা টেলিভিশন। ক্রিকেটার সোহেলি আরেক ক্রিকেটার লতা মণ্ডলকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেন। সেই বিষয়ে বিশেষ রিপোর্ট সম্প্রচার করে যমুনা টেলিভিশন। শস্যের মধ্যে ভূত আছে এবং তার গভীরতা অনেক দূর। সে শস্যের ভূত তাড়াতে শুধুই কি আইসিসি উদ্যোগ নেবে, নাকি উদ্যোগটা নিতে হবে বিসিবিকেও? বাংলাদেশ নারী ক্রিকেট দলের সেই ফিক্সিং কাণ্ডের সময় আরও বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে যমুনা স্পোর্টসের চোখে, যার ইঙ্গিত নানাভাবে দিয়েছিলেন তাহমিদ অমিত। মাঝে মাঝে দেখবেন যে অনেকের সাথে মারামারি করছে, অনেক ঘটনা ঘটে কিন্তু নারী ক্রিকেটে। কেন এসব ঘটছে? যতই অসুন্দর শব্দগুলো হোক সেগুলোকে অ্যাড্রেস করা উচিত। আরও অনেক কিছু আছে এখানে কিন্তু ঘটনা, মানে কোনো কিছু লজ্জা নেই। আমার যদি কোনো কিছু ভুল থাকে সেটা স্বীকার করে নেওয়াটাই বরং বেটার। আমি বিশ্বাস করি যারা এই তদন্তগুলো করছে তারা এটাকে শাক দিয়ে মাছ ঢোকার চেষ্টা অন্তত করবে না। সমস্যাটা আছে, গোড়ায় যাওয়ার চেষ্টা করবে।
ফিক্সিং ছাড়াও নারী ক্রিকেট দলের কোন্দল হাতাহাতির ঘটনা সহ ভয়ানক আপত্তিকর কিছুর কথাও জানা যায় সে সময়। তবে এর সবকিছুই ছিল অভিযোগ, কোনো কিছুর প্রমাণ মেলেনি। প্রমাণ পাওয়া গিয়েছিল কেবলমাত্র ফিক্সিং ইস্যুতে। তবে বিসিবি যমুনা টেলিভিশনের সেই রিপোর্ট আমলে নিয়েছিল কিছু উদ্যোগও। একাধিক ক্রিকেটারকে দল থেকে বাদ দেয়া হয় সেই সময়। সেই সাথে নারী দলের সে সময়কার নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকেও দেয়া হয় দায়িত্ব থেকে অব্যাহতি। যতটুকু জানা গেছে, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ এক ব্যক্তি নাকি তাকে নিষেধ করেছে সেই ডকুমেন্টগুলো অ্যান্টি কারাপশন ইউনিটকে না দিতে। সেই ঘটনার 2 বছর পর এবার ঠিক একই রকম অভিযোগ তুললেন ক্রিকেটার জাহানারা আলম। এই ঘটনাগুলো ঘটেছিল সেই সময়ে। তখন বিসিবি বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখলে হয়তো এমন পরিস্থিতি তৈরি হতো না, ভয়ানক ইমেজ সংকটে পড়তো না দেশের ক্রিকেট। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। টেস্ট ক্রিকেটে 98টি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। সবকিছু ঠিক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে 100 টেস্ট স্পর্শ করবেন। মুশফিকের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার। এই অর্জন উদযাপন করে এই কিংবদন্তিকে সম্মানিত করতে চায় বিসিবি। সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিমের সেঞ্চুরি 12টা। এবার আরও একটা 100-এর দরজায় মুশি। এরই মধ্যে ক্রিকেটের এলিট ফরম্যাটে মিস্টার ডিপেন্ডেবল খেলে ফেলেছেন 98টা ম্যাচ। সব কিছু ঠিক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে 100 টেস্টের মাইল ফলক স্পর্শ করবেন মুশফিক। বাংলাদেশের কোনো ক্রিকেটার 100 টেস্ট খেলবেন এক সময় ছিল স্বপ্ন। মুশফিকের কল্যাণে সেই স্বপ্ন এখন বাস্তব। সাবেক অধিনায়কের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার। তাই মুশফিকের 100তম টেস্ট উদযাপন করে এই কিংবদন্তিকে সম্মানিত করতে চায় বিসিবি। মুশফিক হিজ এ লেজেন্ড অফ দ্য কান্ট্রি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট যে সবচেয়ে ভালো কন্ট্রিবিউট করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেটে, নট অনলি ইন টেস্ট বাট ইন ওয়ান ডে অ্যান্ড টি20 অ্যাজ ওয়েল। আমার কাছে মনে হয় সেই বেসিক রেসপেক্টটা এবং আমাদের ফ্যান্সদের পক্ষ থেকে, বোর্ডদের পক্ষ থেকে ওর একদম আলটিমেট যে রেসপেক্টটা পাওয়া উচিত সেটা পাওয়া উচিত। বিসিবির নতুন কমিটি হওয়ার পর এটাই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ। টেস্ট ক্রিকেটে উন্নতি করতে তাই আরও ফ্যাসিলিটিস বাড়ানোর প্রচেষ্টায় বিসিবি। আপকামিং যে টেস্ট ক্রিকেটার বিল্ড করা এবং একটা ফিউচার ক্রিয়েট করার জন্য আমার কাছে মনে হয় যে আমাদের অনেক ভূমিকা রয়েছে। সো সেটার জন্য আমরা যত ধরনের ফ্যাসিলিটিস বাড়াতে পারি আমরা চেষ্টা করছি। দেখেন, আমাদের প্র্যাকটিস ভেন্যু, ইনডোর ফ্যাসিলিটিস এবং গ্রাউন্ডের ফ্যাসিলিটিস আমাদের বাংলাদেশে আমি মনে করি যে এত বছর আরও বেটার হওয়া উচিত ছিল। সেই চেষ্টাই চলমান। প্রত্যেকটা ডিভিশনেই যদি টেস্ট ক্রিকেটার বিল্ড করার জন্য ফ্যাসিলিটিস ক্রিয়েট করা হয়, একটা মাঠ, একটা সেন্টার উইকেট এবং একটা ইনডোর ফ্যাসিলিটিস, ডরমিটরি, ওভাবে করে জিম ফ্যাসিলিটিস বানানো হয়, তাহলেই কিন্তু আমাদের ফিউচারটা ভালো হবে এবং টেস্ট ক্রিকেটের জন্য উজ্জ্বল হবে। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতি লক্ষণীয়। বিসিবির এই পরিচালক মনে করেন দলে অভিজ্ঞ ক্রিকেটারদের আধিক্যের কারণেই মিলছে সাফল্য। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। জীবিকার তাগিদে প্রবাসী হয়ে কাজ করতেন দোকানদারের মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অনুপ্রাণিত হয়ে ফের শুরু করেন ক্রিকেট। ধুলিকণায় জমা স্বপ্নগুলো নতুন করে আলোর মুখ দেখা শুরু করে। যে থামতে জানে না তাকে নিয়ে মানুষ চর্চা করে। হ্যাঁ, চর্চা এখন হচ্ছে পাকিস্তানি স্পিনার উসমান তারিককে নিয়ে। তার জীবন নিয়ে যেমন চর্চা আছে, ঠিক তেমনিভাবে সন্দেহ আছে তার বোলিং অ্যাকশন নিয়ে। কিন্তু এক্ষেত্রে আইসিসি নিয়ম কি বলছে তাই জানবো সৈয়দ আবিদ হোসেন সামির কাছে। জীবনে সাফল্য না পাওয়া মানে থেমে যাওয়া নয়, ব্যর্থতা আসা মানে নিঃশেষ হয়ে যাওয়া নয়। এই জীবনে তুমি অনেকবার পড়ে যেতে পারো, কিন্তু আত্মবিশ্বাস নিয়ে যদি একটাবার উঠে দাঁড়াতে পারো সেটাই তোমার জয়, সেটাই বীরত্ব গাথা, সেটাই সাফল্য গাথা, সেটাই ইতিহাস রচনা করে। জীবিকার তাগিদে একটা সময় দুবাইতে পাড়ি জমিয়েছিলেন উসমান তারিক। কাজ করতেন সেলসম্যানের। প্রবাস জীবনের নানা ফ্রাস্ট্রেশন, কর্মব্যস্ততা, কর্মযজ্ঞ সবকিছুর মাঝে নিজের আজন্ম লালিত স্বপ্নটা ধুলিকণায় জমতে থাকে। কিন্তু একটা দিন তিনি মহেন্দ্র সিং ধোনির বায়োপিক দ্য আনটোল্ড স্টোরি দেখেন। দেখে বুঝতে পারেন জীবনের স্বপ্ন দেখা কখনো শেষ করতে হয় না। জীবনের স্বপ্ন দেখতে চাওয়ার কোনো টাইম লিমিট নেই, কোনো টাইম ফ্রেম নেই। জীবনের যে কোনো জায়গা থেকে, যে কোনো পর্যায় থেকে নতুন করে স্বপ্ন দেখা যায়। যেই কথা সেই কাজ। অনুপ্রাণিত হয়ে পাকিস্তানে ফিরে এলেন, ক্রিকেট খেলা শুরু করলেন। সমাজের একটা রক্তচক্ষুর জায়গা আছে, মানুষের হাসাহাসির জায়গা আছে, বিভিন্ন ক্রিটিসিজম আছে। সব কিছুকে উপেক্ষা করে শ্রমে খামে নিজেকে আবার নতুন করে গড়ার চেষ্টা করলেন।
ঘরোয়া লিগ থেকে পাকিস্তান সুপার লিগ, সেই জায়গা থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, পরবর্তী সময়ে পাকিস্তান জাতীয় দলে জায়গা করে নিয়ে উসমান তারিক ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন। উসমান তারিকের এই গল্পটা একটা বিষয় আমাদেরকে জানান দেয়, তা হচ্ছে যে জীবনে দমে যায় না, মানুষ একটা সময় তার গল্পের চর্চা করে, তার গল্প বলে, তাকে নিয়ে কথা বলে। এবং সেই জায়গাটাতে মহেন্দ্র সিং ধোনিকেও একটা ক্রেডিট দিতে হয়। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মহেন্দ্র সিং ধোনির এই সাফল্য গাথা আরও অনেক তরুণকে অনুপ্রেরণা যোগাবে, অনেক তরুণকে পথ দেখাবে। তবে উসমান তারিক আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগে থেকেই তার বোলিং অ্যাকশন নিয়ে অনেক কথা শুরু হয়। বিশেষ করে তার বোলিং অ্যাকশনে ডেলিভারির সময়টাতে তিনি যে পজটা দিচ্ছেন, সেই পজটা নিয়ে অনেকেই কথা বলা শুরু করলেন যে এটা কি আইসিসির আইন অনুযায়ী বিধিসম্মত কিনা, কিংবা এটা কি লিগ্যাল কোনো অ্যাকশনের মধ্যে পড়ে কিনা। এই ব্যাপারটা যদি আমরা ইভালুয়েট করতে চাই তাহলে দেখতে হবে এমসিসির যে আইন রয়েছে সেখানকার 21 নম্বর ধারা অনুযায়ী একটা বোলিং অ্যাকশনকে তখনই ইল্লিগাল বলা যাবে যদি তার আর্ম এক্সটেনশনটা, অর্থাৎ কাঁধ থেকে আর্ম এক্সটেনশনটা 15 ডিগ্রিকে অতিক্রম করে ফেলে। এবং এই জায়গাটাতেই উসমান তারিকের বোলিং অ্যাকশনটা যখন প্রশ্নবিদ্ধ হয়েছিল, বায়োমেকানিক্যাল ল্যাবে পরীক্ষা করা হয়েছে, তার আর্ম এক্সটেনশনটা কখনোই 15 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে না। অর্থাৎ তার বোলিংয়ের রিলিজের সময়টাতে আর্ম এক্সটেনশনের জায়গাটাতে তিনি অবৈধ বোলিং অ্যাকশন করছেন না। তবে সবার কনফিউশনের জায়গাটা হচ্ছে বোলিং করার সময় তিনি যে পজটা দিচ্ছেন, পজটা দিয়ে তারপর বোলিং করছেন, এই ব্যাপারে আইসিসির কোনো নীতিমালা আছে কিনা। না দর্শক, এই ব্যাপারে আইসিসির কোনো নীতিমালা নেই। অবশ্যই বলা আছে একটা বোলিং অ্যাকশন অবৈধ হতে হলে সেটার আর্ম এক্সটেনশনটা 15 ডিগ্রির বেশি হতে হবে, কিন্তু বোলিংয়ে পজ দেয়া, টাইম লিমিট কিংবা এই যে মোমেন্টামের জায়গাটা, এই ব্যাপারে এমসিসির আইনে কোনো নীতিমালার জায়গা নেই, এমসিসির আইনে কোনো নীতিমালার কথা বলা নেই। সুতরাং যতদিন পর্যন্ত এই নীতিমালা না আসছে যে একজন বোলার কতক্ষণ পজ দিতে পারবেন তার বোলিংয়ের আগে, তার আগ পর্যন্ত ওসমান তারিকের বোলিং অ্যাকশনটা কিন্তু সম্পূর্ণরূপে বৈধ এবং বায়োমেকানিক্যাল ল্যাব দ্বারা স্বীকৃত। ওসমান তারিকের বোলিং অ্যাকশনে কোনো প্রকার কোনো সমস্যা নেই। এটা তো গেল টেকনিক্যাল পার্ট, কিন্তু অনুপ্রেরণার জায়গা থেকে মহেন্দ্র সিং ধোনি কিংবা ওসমান তারিকের মতো যে সমস্ত ক্রিকেটাররা নিজের স্বপ্নকে লালন করেছেন, ধারণ করেছেন, উঠে দাঁড়িয়ে এসে প্রমাণ করেছেন, এই স্বপ্নগুলো, এই স্বপ্নের বাস্তবায়নগুলো কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য একটা অনেক বড় অনুপ্রেরণার জায়গা। প্রবাস জীবনে হয়তোবা যে ভাইটা এই মুহূর্তে নিজের স্বপ্নটাকে বিসর্জন দিয়ে কাজ করে চলেছেন, তার পরিবারের বোঝাটা বহন করছেন, হয়তোবা তিনিও স্বপ্ন দেখেন একটা সময়, কোনো না কোনো একটা সময় নিজের আত্মবিশ্বাস নিয়ে যদি উঠে দাঁড়াতে পারেন, হয়তোবা তার স্বপ্নটাও ওসমান তারিকের মতো পূরণ হবে। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। বিরাট কোহলিকে সর্বকালের সেরা ওয়ানডে খেলোয়াড় বললেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ। তার মতে রোহিত কোহলির খেলা দেখতে মুখিয়ে থাকে সবাই। এই অজি কিংবদন্তি মনে করেন বিরাট কোহলির মতো ক্রিকেটার এক প্রজন্মে একবারই আসে, তাই তো রোহিত কোহলি ভক্তরা তাকিয়ে 2027 ওয়ানডে বিশ্বকাপের দিকে। 2023 সালের 5 নভেম্বর নিজের জন্মদিনে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ওয়ানডেতে সচিন টেন্ডুলকারের সমান 49তম সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি। সচিনের রেকর্ড যদি কেউ ভাঙতে পারে সেটা কোহলি। এই আলোচনা তারও অনেক আগে থেকেই খোরাক জুগিয়েছে ক্রিকেট বোদ্ধাদের। সচিনের 49 পেরিয়ে ওয়ানডেতে কোহলির সেঞ্চুরি এখন 51টি। টেস্টে 51 সেঞ্চুরি নিয়ে ধরাছোঁয়ার বাইরে সচিন, আর 33 সেঞ্চুরির পর সাদা পোশাককে বিদায় বলেছেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাট মিলিয়ে সর্বাধিক 34,357 রানের মালিক টেন্ডুলকার। কোহলির 27,673। ওয়ানডে ক্রিকেটেও এখনও সচিনের চেয়ে 1,004 রানে পিছিয়ে কোহলি। তবে টেন্ডুলকার যেখানে খেলেছেন 452 ওয়ানডে ইনিংস, সেখানে কোহলির ইনিংস সংখ্যা 292। এর বাইরে ম্যাচ জেতানো বা ইম্প্যাক্টের হিসাব তো আছেই। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক স্টিভ ওয়ার মতে বিরাট কোহলি সম্ভবত সর্বকালের সেরা ওয়ানডে খেলোয়াড়। বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনেই সর্বকালের গ্রেট খেলোয়াড়। কোহলি সম্ভবত সর্বকালের সেরা ওয়ানডে খেলোয়াড়। সবাই তাদের সব জায়গায় খেলতে দেখতে চায়। গোল্ড কোস্টের মানুষেরাও তাদের খেলা দেখতে পারলে আনন্দ পেত, কিন্তু তাদের পক্ষে সব ম্যাচ খেলা সম্ভব নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডেতে রোহিত কোহলি জুটি দেখিয়েছেন ব্যাটিংয়ের ঝলক। টি-20 থেকে অবসর নেয় রোহিত কোহলিকে মাঠের ক্রিকেটে মিস করছেন ভক্তরা। ভারতীয় ক্রিকেট এখন নতুন তারকায় ঠাসা, তবে 22 গজে ব্যাট হাতে রোহিত কোহলি জুটির রোমাঞ্চ উপেক্ষা করার সুযোগ নেই। যতদিন তারা ভারতের হয়ে খেলছে এটি অসাধারণ বিষয়। ভারত এখন আধুনিক ক্রিকেটে অভ্যস্ত। অনেক রোমাঞ্চকর তারকা খেলছে এই ফরম্যাটে। তবে সর্বকালের সেরা ক্রিকেটারদের খেলতে দেখা সবসময় দুর্দান্ত বিষয়। কোহলির মতো ক্রিকেটার প্রজন্মে একজন করে হয়। সুযোগ পেলেই আপনি তার খেলা দেখতে চাইবেন।
রোহিত কোহলি ভক্তরা এখন তাকিয়ে 2027 ওয়ানডে বিশ্বকাপের দিকে। সব ঠিক থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে সেটাই হতে পারে এই দুই কিংবদন্তির বিদায় মঞ্চ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। ক্যাম্প শুরুর 9 দিনের মাথায় অবশেষে জাতীয় দলে যোগ দিলেন কিংসের 10 ফুটবলার। কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে ছুটিতে ছিলেন ক্লাবটির ফুটবলাররা। নভেম্বরে ফিফা উইন্ডোর জন্য এতদিন ঢাকার জাতীয় স্টেডিয়ামে চলছিল অনুশীলন। এবার প্রথমবারের মতো 15 ফুটবলার গেল কিংস অ্যারেনায়। সেখানে ফর্টিস এফসির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে হাভিয়ার ক্যাবরেরার শিষ্যরা। কিংসের ফুটবলাররা যোগ দেয় একই ভেন্যুতে। শনিবার 25 ফুটবলার নিয়ে অনুশীলন করবে টিম বাংলাদেশ। 10 তারিখ আসবেন হামজা চৌধুরী, 12 তারিখ আসবেন সমিত সোম। জাতীয় স্টেডিয়ামে আর্চারি আসর চলে। 8 থেকে 11 নভেম্বর এই 4 দিন অনুশীলন হবে কিংস অ্যারেনায়। 11 ডিসেম্বর 2 দিনের জন্য ঢাকায় আসছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। এএফবি লাতিন বাংলা সুপার কাপ 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাঠে দেখা যাবে তাকে। 5 থেকে 11 ডিসেম্বর পর্যন্ত ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো, যেখানে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের বয়সভিত্তিক ফুটবল দল। লাতিন ফুটবলের জাদু দেখতে পারবে বাংলাদেশের দর্শকরা। শীঘ্রই ছাড়া হবে টিকিট। এই প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার প্রদান করবেন কাফু। ফিফার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে আছেন 11 জন ফুটবলার। ব্যালন ড'র জয়ী ওসমান ডেম্বেলে ও লামিন ইয়ামালও আছেন এই প্রতিযোগিতায়। যদিও এই দৌড়ে নেই দুই কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। ইউরোপীয় ক্লাব ছেড়ে যাওয়ার পর ফিফা দ্য বেস্টের মনোনয়নে দেখা যায় না তাদের। তবে ফিফা পুরুষ সেরা একাদশের রেসে আছেন মেসি, রোনালদো। 88 ফুটবলারের ভোটে নির্বাচিত হবে বিশ্বসেরা একাদশ। এছাড়া এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে নারী ও পুরুষ ফুটবলারদের পাশাপাশি আছে কোচের নামও। নভেম্বর উইন্ডোর জন্য 24 সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তরুণ গোলরক্ষকদের সুযোগ দিতে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ এমিলিয়ানো মার্টিনেজকে। লিওনেল মেসি থাকলেও স্কোয়াডে নেই পারেদেস, মন্টিয়েল, রিভেরো, আকুনাদের মতো ফুটবলাররা। 14 নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার সাথে ম্যাচ খেলার চেয়ে এই ফুটবলারদের স্থানীয় লিগের প্রতি দেওয়া হয় গুরুত্ব। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ম্যাচ হয় ক্লাবগুলো যাতে ক্ষতির সম্মুখীন না হয়, সেজন্য নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এদিকে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন পানিচেল্লি, জিয়ান লুকা এবং পেরোনে। এছাড়া ভ্যালেন্টিন বার্কোকে ফেরানো হয়েছে স্কোয়াডে। স্পেনে গোল করা সৌদি লিগে গোল করার চেয়ে সহজ, এমন বিস্ফোরক দাবি ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে সেরা লিগের তকমা দিয়েছেন ইপিএলকে। আর ফরাসি ও পর্তুগিজ লিগের চেয়েও এগিয়ে রাখলেন সৌদি লিগকে। বললেন, ব্রাজিল আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা যতটা সহজ, পর্তুগালের জন্য তা নয়। সেরার প্রশ্নে লিওনেল মেসির চেয়ে নিজেকে এগিয়ে রাখায় কোনো ভনিতা করেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার বিশ্বের সেরা লিগ বাছাইয়ে আরও বিস্ফোরক CR7। স্পেন, ইংল্যান্ড, ইতালি ও পর্তুগিজ লিগে খেলা রোনালদো নিঃসন্দেহে সেরা সময় কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। তবে সেরার প্রশ্নে ইপিএলকেই রাখলেন শীর্ষে। পিয়ার্স মর্গানকে দেয়া সাক্ষাৎকারে এরপরই রীতিমতো বোমা ফাটালেন তিনি। বললেন, লা লিগার চেয়ে নাকি সৌদি লিগে গোল করা কঠিন। যারা সৌদি লীগ নিয়ে নানা কথা বলে 40 ডিগ্রি তাপমাত্রায় দৌড়ানোর কষ্ট তারা জানে না। তবু আমি বলি, সৌদি লীগ পর্তুগিজ লিগের চেয়ে অনেক ভালো। ফরাসি লিগে শুধু পিএসজি, প্রিমিয়ার লিগ ভালো এবং অবশ্যই এটা 1 নম্বর। সবাই সহজেই বলবে, ক্রিশ্চিয়ানো বলছে কারণ সে সৌদিতে খেলছে। না, আমি সবখানেই খেলেছি। আমার জন্য স্পেনে গোল করা সৌদিতে গোল করার চেয়েও সহজ। পর্তুগালের হয়ে ইউরোসহ 3টি শিরোপা জিতলেও অধরা রয়ে গেছে বিশ্বকাপ। নিজের শেষ মিশনে সেই আক্ষেপ পূরণের স্বপ্ন CR7-এর। মনে করিয়ে দিলেন, ব্রাজিল আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার বিপরীতে পর্তুগালের পথটা কতটা কঠিন। মেসির আগে আর্জেন্টিনা 2টি বিশ্বকাপ জিতেছে। যদি ব্রাজিল বিশ্বকাপ জেতে, সেটি কি চমকপ্রদ হবে? না। এই দেশগুলো বড় প্রতিযোগিতার জন্যই তৈরি। যদি পর্তুগাল জেতে, বিশ্ব কি অবাক হবে? হ্যাঁ, কিন্তু আমি তা নিয়ে ভাবছি না। আমরা কি জিততে পারি? হ্যাঁ, আমরা এর জন্য লড়াই করব। আমি পর্তুগালের ইতিহাসে 3টি শিরোপা জিতেছি। এর আগে পর্তুগাল কিছুই জেতেনি। গেল জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত পর্তুগিজ সতীর্থ দিয়াগো জোতার শেষকৃত্যে যোগ দেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে তীব্র সমালোচনা হলেও না যাওয়ার কারণ জানালেন CR7। মানুষ আমার অনেক সমালোচনা করে, আমি তাতে কিছুই মনে করি না। আমি একটা কাজ আর করি না। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি আর কখনো কবরস্থানে যাইনি। আমাকে যারা চেনে তারা বিষয়টি জানে। আমি যেখানেই যাই সেখানে ভিড় জমে, হইচই হয়, মানে একরকম সার্কাস শুরু হয়ে যায়।
আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। সবশেষ মৌসুমে ট্রফি না জিতলেও করেছেন 25 গোল। রোনালদোর বিশ্বাস, সৌদি লীগের পরিবর্তে ইপিএলে খেললেও গোলের সংখ্যাটা একই রকম থাকত। মুজরাব বিন তারেক, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।